আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু কনফার্ম করে দাও। শিক্ষার্থীরা, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করে দাও। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তোমাদের আইসিটির। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি হচ্ছে আমাদের আইসিটির লেকচার 8। ঠিক আছে, আজকের ক্লাসটি হচ্ছে আইসিটির লেকচার 8। তো আশা করি আজকের ক্লাসটি অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং আজকের ক্লাসটি দেখলে এখান থেকে সৃজনশীল কমন পাবে এবং এমসিকিউ শতভাগ কমন আসার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমাদের যে ধারাবাহিক আলোচনাগুলো, সেই ক্লাসগুলো আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি। তো দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা, এই বিষয়টা একটু কষ্ট করে কনফার্ম করে দাও। ঠিক আছে জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হালিমাতুস সাদিয়া। আচ্ছা ঠিক আছে জি, মোস্তাফিজুর রহমান ওয়ালাইকুম আসসালাম। জি, নুসরাত জাহান জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তানিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। হ্যাঁ জি, সুমাইয়া আঞ্জুম ঠিক আছে। এমডি আল ইমরান শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, যদি শোনা যায় তাহলে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের কোডের ধারণা, আইসিটির কোডের ধারণা, অর্থাৎ কোড নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে কোডের ধারণা। কোডের ধারণা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকের যে টপিকটি আমরা তোমাদের সাথে আলোচনা করব, তো এখান থেকে বিগত বোর্ডে প্রশ্ন এসেছে। আজকের টপিক যেটা আমরা আলোচনা করব, এখান থেকে তোমরা ক্লাস শেষে অবশ্যই তোমাদের যে গাইড বইগুলো রয়েছে, বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো রয়েছে, দেখবা সেসব বোর্ড প্রশ্নগুলোতে এখান থেকে প্রশ্ন এসেই থাকে। এখান থেকে দুই ধাপের প্রশ্ন আসে, একটা হচ্ছে জ্ঞান এবং অনুধাবন, আরেকটি হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আজকে যেখান থেকে আমরা আলোচনা করব, এই টপিকগুলো থেকে এসে থাকে। তো শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা অনেকেই বলতেছো ঠিক আছে, সব শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার স্যার, সব কিছু শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা একটু ইতিমধ্যে যারা জয়েন হয়ে গেছো, জাস্ট কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, জাস্ট কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, দেখো আজকে এই গরমের মধ্যে অনেক গরম, তারপরেও কিন্তু আমি এখানে ফ্যান চালাতে পারতেছি না, তোমাদের সমস্যা হবে বলে, তোমরা বুঝতে পারবা না বলে। আশা করি তো শেয়ার তো করতে পারবা, যেন তোমাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে ক্লাসটি, এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে, সহপাঠী রয়েছে, তারা যেন ক্লাসটি করতে পারে। হ্যাঁ, যেন সবাই ক্লাসটিতে উপস্থিত থাকতে পারে এবং সেই ব্যবস্থা করে দাও তোমরা মেনশন করে। আরেকটি কথা তোমাদেরকে বলে দেই, আমি গত ক্লাসে যদিও রাগান্বিত ছিলাম ক্লাস নিব না বলে, কিন্তু তোমাদের অনেক অনুরোধে, তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আবারও ক্লাসে চলে আসছি তোমাদের সাথে। ইনশাল্লাহ অবশ্যই আরও মজা হবে, আরও মজার ক্লাস হবে, অনেক রোমান্টিক গল্প হবে ক্লাসগুলোতে। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি, কারণ আমার ক্লাসগুলো বিশেষ করে অ্যাকচুয়াল হোক আর ভার্চুয়াল হোক, যাই হোক না কেন, আমার ক্লাসগুলো সবসময় স্টুডেন্ট ভরপুর থাকে, সবসময় স্টুডেন্টরা ক্লাসগুলো দেখে, কারণ তাদের একেবারে অন্তর একদম প্রশান্তিতে ভরে যায় আমার ক্লাসগুলো দেখলে। আশা রাখি, আমি চেষ্টা করি, অনেক হার্ডওয়ার্ক করি, যেন তোমরা ভালো মতো ক্লাসগুলো বুঝতে পারো। অনেক কষ্ট করে আমার পেইড কোর্সে তোমরা ভর্তি হচ্ছ, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের হৃদয় প্রশান্তিতে ভরিয়ে দেবো আশা রাখি, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন। ঠিক আছে, আমি দেখতেছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? আমি আফরোজা খান। ঠিক আছে, নীল আকাশের দিগন্ত। জি রিতা ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই জয়েন হয়ে গেছো আশা করি। শেয়ার করা যাচ্ছে না কেন? শেয়ার করা যাচ্ছে না কেন? নীলপরি নীলাঞ্জনা ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ স্যার, অনেক খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফাতেমাতুজ জোহরা ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমি দেরি করব না। হ্যাঁ আচ্ছা, নূরে আফরোজ প্রীতি বলতেছে স্যার আগের ক্লাসগুলো একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে একটু নয়েজ হচ্ছে, একটু সময় নিচ্ছে।
একটু সময় নিচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু পজিটিভ থাকবা। ঠিক আছে স্যার, ঠিক আছে যে স্যার, ঠিক আছে, 6টা গ্রুপে শেয়ার করছো। তাইবা ইসলাম রাইসা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। জি রাকিবুল ইসলাম, জি আমি ভালো আছি। আচ্ছা স্যার, আপনাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সিনথিয়া আইমু। ঠিক আছে স্যার, আপনাকে আজকে অনেক হ্যাপি লাগতেছে। হ্যাঁ, অবশ্যই হ্যাপি তো লাগবে, কারণ তোমরা আমাকে এত বেশি ভালোবাসো। তোমাদের ভালোবাসাই তো আমি সিক্ত হয়ে গেছি। যখনই বলছি আমি ক্লাসগুলো নিব না, তোমরা যেইভাবে আমাকে রিকোয়েস্ট করা শুরু করছো, যেইভাবে তোমাদের ভালোবাসা পেয়েছি, ক্লাসে কি না এসে পারি, আজকে তো অবশ্যই একটু হ্যাপি থাকবো। যদি কিছু বাজে কমেন্ট না পড়ে, অবশ্যই আরও বেশি হ্যাপি থাকবো। আর যদি কিছু নেতিবাচক কমেন্ট পড়ে, তোমরা এটার একসাথে সবাই মিলে এটার প্রতিবাদ করবা, একসাথে এটার জবাব দিবা ইনশাল্লাহ, অবশ্যই। তারপরে আমরা ক্লাসগুলোর প্রতি আসলে আকৃষ্ট হব। ঠিক আছে, তো যাই হোক, আজকে তোমাদের সাথে আলোচনা ছিল কোডের ধারণা। একজন আমাকে বললো যে স্যার বাকি ক্লাসগুলো পাচ্ছি না। বাকি ক্লাসগুলো তোমাকে পেতে গেলে, অর্থাৎ এটা যেহেতু আমাদের 8 নং লেকচার, তার আগে তাহলে আমাদের আরও 7টা লেকচার হয়ে গেছে। তো এই লেকচারটা সকালবেলা আমরা একেবারে ভোরে 8টার পরে তোমরা ইউটিউবে পাবে। ইউটিউব চ্যানেলটি হচ্ছে অ্যাপএইচ ইংলিশ লার্নিং হোম। হ্যাঁ, এই ইউটিউবের মধ্যে তোমরা ক্লাসটি অবশ্যই পেয়ে যাবে। এই ক্লাসটি, আজকে যে ক্লাসটি আমরা করতেছি, আশা রাখি অবশ্যই তোমরা উপকৃত হবে, তোমাদের অন্তর প্রশান্তিতে ভরে যাবে আজকে ক্লাসটি দেখলে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আমার যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে, যতক্ষণ পর্যন্ত বকা যায় তোমাদের সাথে, যতক্ষণ পর্যন্ত কথা বলা যায়, ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্লাসটি অনেক ভালো মতো উপহার দিতে চেষ্টা করবো। যাই হোক, এই চ্যানেলটির সাথে তোমরা অ্যাডজাস্ট থাকবে। তোমাদের যত ইংলিশের হোক, আমাদের যত ক্লাসগুলো হোক, সবগুলো এই চ্যানেলে পাবা। আশা রাখি প্রত্যেকদিন ক্লাসগুলো আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আশা রাখি তোমরা ক্লাসটি অবশ্যই এনজয় করবা। তো দেখো, কোডের ধারণা, তো অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার কোড কি, হোয়াট ইজ কোড, কোড বলতে আমরা কি বুঝি। তো মূলত যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আসলে কম্পিউটার মূলত যে যন্ত্রটি রয়েছে সেটি কোড ছাড়া কোনো কাজ করে না। তার মানে আমাদের যে কম্পিউটার সার্কিটে, সেখানে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয়। তুমি যা কিছু লেখো না কেন কম্পিউটারে, যত কিছু তুমি টাইপ করো না কেন, সেটা বাইনারি বিন্যাস হয়ে যায়। এখন স্যার বাইনারি বিন্যাস আবার কি, এটা আবার কেমন কথা? বাইনারি বিন্যাস হচ্ছে, আমরা যদি কিবোর্ডে এ ক্লিক করি, অর্থাৎ কিবোর্ডে আমরা এ ইনপুট দেই, কম্পিউটার কিন্তু এ বুঝে না, সেটা কনভার্ট হয়ে কম্পিউটার কি হয়ে যায় 1010, তোমাদেরকে যেটা আমি হেক্সাডেসিমালের বেলা দেখাইছিলাম। তাহলে স্যার আমরা যদি হ্যাশ কি করি, ইনপুট দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? অবশ্যই সেটা একটা কোড হয়ে যাবে। হ্যাশের জন্য সে একটা কোড নিবে। স্যার আমরা যদি প্লাস মাইনাস ইত্যাদিগুলো কম্পিউটার ইনপুট করি, সেটার জন্য কি হবে? সেটার জন্য কম্পিউটার একটা কিছু ধরে নিবে, অর্থাৎ তার সমতুল্য বাইনারি একটা সংখ্যা, অর্থাৎ একটা ডিজিট সে ধরে নিবে। যেমন আমরা বলি কি, আমরা যদি মনে করো 6 এটাকে ইনপুট করি, এটা কিন্তু একটা সংখ্যা অথবা অঙ্ক। হ্যাঁ, এটাকে যদি আমরা এখানে ইনপুট করি, কিবোর্ডে ইনপুট করি, কিন্তু তার জন্য কম্পিউটার সেটা 10110 এটা ধরে নেয়, কারণ কম্পিউটার সেটাকে বাইনারি বিন্যাসে নিয়ে নেয়। ঠিক তাহলে স্যার কোড কি, এটার সাথে কোডের সম্পর্ক কি? কোডের সম্পর্ক হচ্ছে যে এটাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে স্যার এটার সাথে কোডের সম্পর্ক কি? অবশ্যই কোডের একটা সম্পর্ক রয়েছে। দেখো একটু খেয়াল করে, আমরা একটা কিবোর্ড, অর্থাৎ আমরা একটা ধরি, একটা ইনপুট দেই আর এদিকে আউটপুট দেই, এটা হচ্ছে আউটপুট, আর এই পাশ হচ্ছে ইনপুট। একটু খেয়াল করো, জাস্ট একটু বুঝো, কোনো সমস্যা নেই, আজকে সাউন্ডে কোনো সমস্যা হবে না। যদি দেখো সাউন্ডের সমস্যা হয় অবশ্যই জানাবে। সাউন্ডের সমস্যা হলে সাউন্ড বাড়িয়ে দেওয়ার চিন্তা করবো, আমরা চেষ্টা করবো সেখানে। একটু খেয়াল করো, তাহলে ইনপুট এক পাশে, আরেক পাশে আউটপুট, দুইটা অংশ। তো ইনপুটে আমরা যা কিছু করি, দেখো তুমি একটা কিবোর্ডের কথাই চিন্তা করো না কেন, একটা কিবোর্ড আমরা লিখি, একটা কিবোর্ড, এখানে অনেক কিছু থাকে, এটা স্পেস বাদ যদি আমরা ধরি, এখানে অনেক বিষয় আসলে থাকে এখানের মধ্যে। তোমার কিবোর্ডে কি কি থাকে?
কিবোর্ডের মধ্যে বিভিন্ন সংখ্যা থাকে, বিভিন্ন বর্ণ থাকে, বিভিন্ন অঙ্ক থাকে, তারপরে বিভিন্ন বিশেষ চিহ্ন থাকে, যেমন হ্যাশ, @ অ্যান্ড, বিভিন্ন লজিক্যাল চিহ্নগুলো থাকে একটা কিবোর্ডের মধ্যে। তো তুমি কিবোর্ডে এখানে যা কিছু টাইপ করো না কেন, যত কিছু তোমার মনের মতো করে টাইপ করো, তুমি যা কিছু টাইপ করো না কেন, সেটা অবশ্যই কি করবে, এই যে সিপিইউ এই সিপিইউ কি করবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হয়ে সেখানে একটা কোড বিন্যাস হয়ে যাবে। তার মানে আমরা যদি ইনপুট, এটা এই পাশ কিন্তু ইনপুট, এই ইনপুটের মধ্যে আমরা যদি 6 কি করি, ইনপুট করি, তাহলে সেটা আমাদের সিপিইউর মধ্যে কি হয়ে যাবে, 110। তাহলে আমরা যদি এখানে ইনপুটের মধ্যে যদি এ ক্লিক করি, তাহলে সেটা ইনপুট থেকে সেটা প্রসেসিং কি হয়ে যাবে, 101। তাহলে এরকম অনেকগুলো ডিজিট হতে থাকবে, একটা বাইনারি বিন্যাস হবে, এটার নামই কোড, এটার নামই তথ্য সংকেত, এটার নামই বাইনারি কোড। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে সংজ্ঞাটা দিচ্ছি যেন তোমরা সংজ্ঞাটা বুঝতে পারো। আচ্ছা, আমি স্যার আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অবশ্যই ভালো লাগবে। তবে স্যারের কাছে খারাপ লাগছে এজন্যই কারণ এখানের মধ্যে ফ্যানের ব্যবস্থা থাকলেও চালানো যায় না, তোমরা বুঝতে পারবা না কথা। অনেক গরম পড়তেছে, তারপরেও ক্লাসটি অবশ্যই তোমাদের হৃদয় যেন প্রশান্তিতে ভরে যায় সেই ব্যবস্থাই করব। আমাদের আগামীকাল থেকে তো নিয়মিত ফেড কোর্সে ক্লাস হয়ে যাবে। যারা যারা অ্যাড হয়ে গেছো আশা করি তোমরা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো পাবে, আশা রাখি ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি। আর এই গ্রুপও ক্লাস দিব আমরা সুস্থ থাকলে, ঠিক আছে। তবে এই গ্রুপে আমরা একটা রুটিন দিয়ে দিব, আশা করি এই যে আমাদের ফ্রি যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে সপ্তাহে আমরা 2 থেকে 3 দিনের ভিতরে 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করব ক্লাসগুলো, যেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা করতে পারে, যারা পেইড কোর্স করতে পারে নাই তাদের জন্য। আর আমাদের রীতিমতো প্রতিদিন ক্লাসগুলো হবে পেইড কোর্সে, সেখানে আমরা ইনশাল্লাহ তোমরা যারা অ্যাড হয়ে গেছো আশা করি তোমাদের সাথে দেখা হবে, অনেক মজা হবে, ঠিক আছে। তো একটু খেয়াল করো, একটা কিবোর্ডের মধ্যে কি থাকে, একটা কিবোর্ডের মধ্যে অবশ্যই অনেকগুলো বর্ণ থাকে, অনেকগুলো চিহ্ন থাকে, অনেকগুলো বিশেষ চিহ্ন থাকে। এই বিশেষ চিহ্নগুলো, এই বর্ণগুলোকে, এই বিশেষ চিহ্নগুলোকে আমরা কিন্তু কম্পিউটারকে বোঝাতে হবে, না বোঝালে কিন্তু সে বুঝবে না। এই যে বোঝানোর জন্য আমাদের বাইনারিতে সেটা বিন্যাস হয়ে যায়, এটাই হচ্ছে কোড, এটাই হচ্ছে তথ্য সংকেত, এটাই হচ্ছে বাইনারি সংকেত, অথবা এটাই হচ্ছে তোমাদের মানে কম্পিউটার কোড। তো আমি একটু বিষয়টা তোমাদেরকে আরো সহজ করে বুঝাই, একেবারে সহজ করে বুঝাই যেন তোমরা বুঝতে পারো। আমরা যদি তোমাদেরকে বলি একটা কিবোর্ডের মধ্যে কি থাকে, যেমন বর্ণ থাকে। একটা কিবোর্ডের কথা তুমি চিন্তা করো না, একটা কিবোর্ডের মধ্যে কি থাকে, যেমন বর্ণ থাকে, বর্ণগুলো এ থেকে জেড পর্যন্ত থাকে, অথবা এ থেকে ছোট হাতে জেড পর্যন্ত থাকে, অথবা ক থেকে একেবারে শেষ পর্যন্ত থাকে বর্ণগুলো, অনেকগুলো বর্ণ থাকে একটা কম্পিউটারের একটা কিবোর্ডের মধ্যে, অথবা কিবোর্ডের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকে। কি থাকে, একটা কিবোর্ডকে তুমি চিন্তা করো না, কিবোর্ডের মধ্যে কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকে। অথবা আমরা চিন্তা করতে পারি বিভিন্ন গাণিতিক চিহ্ন থাকে, গাণিতিক চিহ্নগুলো থাকে, যেমন আমি যদি বলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, ইত্যাদি সংখ্যা, ইত্যাদি চিহ্নগুলো, অথবা এইভাবে থাকতে পারে। এই চিহ্নগুলো কোথায় থাকে, অবশ্যই কিবোর্ডে থাকে। তারপর আরো কিছু বিশেষ চিহ্ন আছে, আরো কিছু বিশেষ ধরনের চিহ্ন আছে, বিশেষ চিহ্ন রয়েছে, প্রক্রিয়া প্রতীকগুলো রয়েছে, বিশেষ চিহ্নগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি হ্যাশ, হ্যাঁ, হ্যাশ, অ্যান্ড, @, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো চিহ্ন কোথায় পাই আমরা, কিবোর্ডের মধ্যে পাই। তাহলে একটু খেয়াল করো তোমরা, তাহলে আমরা কি করব, এই যে বিভিন্ন বর্ণ, সংখ্যা অথবা অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, আমরা সিপিইউকে নির্দেশ দেওয়ার জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকেই কোড বা তথ্য সংকেত বলে। পরীক্ষাতে প্রশ্নটা কিভাবে আসে, পরীক্ষাতে আসে কোড কি অথবা তথ্য সংকেত কি, দুইটা প্রশ্ন, তথ্য সংকেত কি অথবা কম্পিউটার কোড কি, অথবা আরেকটা আছে বাইনারি কোড কি। প্রশ্ন আসে 4 ধরনের প্রশ্ন আসে। 1 নম্বরে আসে কোড কি, 2 নম্বরে আসে তথ্য সংকেত কি, 3 নম্বরে আসে কম্পিউটার কোড কি, 4 নম্বরে আসে বাইনারি কোড কি। এই 4টা প্রশ্নের জবাব হচ্ছে একটাই উত্তর, একটাই সংজ্ঞা, সেটি হচ্ছে এখানে যদি বলে কোড কি, কোড বলতে কতগুলো বাইনারি বিন্যাস, যেগুলো এক একটা চিহ্নর
পরিচয় বহন করে। আমরা যদি এখানে এ টাইপ করি, আগে বলে দিছিলাম এ টাইপ করি, এখানে এটা সিপিইউর মধ্যে সেটা প্রসেসিং হয়ে সেটা আউটপুট দিবে, ঠিক আছে। অর্থাৎ আমরা ইনপুটে যদি এ লিখি, সেটা আমাদের সিপিইউর মধ্যে প্রসেসিং হয়ে যাবে 1010 তাহলে এর মান হবে 1010। ঠিক আমরা যা কিছু লিখি না কেন, যোগের জন্য, বিয়োগের জন্য, গুণের জন্য, নয়ের জন্য, এ থেকে জেড পর্যন্ত, হ্যাশ, অ্যাট দ্য রেট, এগুলো সব কিছুর জন্য বাইনারি বিন্যাস হয়ে যায়। যদি সব কিছুর জন্য বাইনারি বিন্যাস এইভাবে হয়, তখনই সেটাকে আমরা বলবো কোড। তাহলে আমরা কি বলবো? আমরা তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? বিভিন্ন বর্ণ অঙ্ক, দেখো বিভিন্ন বর্ণ, আমার সাথে সংজ্ঞাটা তোমরা লিখবা। যারা নোট করো অবশ্যই নোটটা ক্লাস শেষে এই গ্রুপে শেয়ার করে দিবা, ঠিক আছে। নোটটা ঠিক এরকম হবে, সংজ্ঞাটা ঠিক এরকম হবে। 4টা প্রশ্নের সংজ্ঞা ঠিক একটা হবে। একটা প্রশ্ন হচ্ছে বর্ণ কি, কোড কি, বিভিন্ন বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন। সিপিইউ কে বোঝানোর জন্য, এই যে সিপিইউ, এই সিপিইউ কে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার হয়, যে বাইনারি সংখ্যাগুলো ব্যবহার করা হয়, যে বাইনারি সংখ্যাগুলোকে নির্দেশ করা হয়, তাকেই কোড বা তথ্য সংকেত বলে। যার সংজ্ঞাটা বুঝছো কিনা এইটা একটু আমাকে বলে দাও। সংজ্ঞাটা বুঝছো কিনা জাস্ট এটা একটু আমাকে বলে দাও যে জি স্যার আমরা সংজ্ঞাটা বুঝছি। স্যার ক্লাস শেষ হলে দিবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, ঠিক আছে তোমরা বুঝতে পারতেছো। আরেকটা কথা হচ্ছে, অনেকেই অ্যাড হওয়ার কথা বলতেছে। আমাদের আগামীকাল পর্যন্ত আমরা ভর্তিটা আবারও বাড়ালাম একদিনের জন্য। আগামীকালকে তোমাদের ভর্তির সুযোগ থাকবে। যারা যারা ভর্তি হবে ইনশাল্লাহ আগামীকালকে ভর্তি হতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা ভর্তি হতে পারবে আশা রাখি। ঠিক আছে স্যার, আবার বলেন, আরেকবার বলেন। ঠিক আছে, বুঝছি স্যার, বুঝছো, ঠিক আছে স্যার। আবার বলে সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে একটু বাড়াইতে পারো, হ্যাঁ। আরেকবার বলেন প্লিজ স্যার। ঠিক আছে, আরেকবার বলেন। কেউ কথা বলে না, ঠিক আছে আরেকবার বলবো, হ্যাঁ আরেকবার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার বলেন সংজ্ঞাটা। যাই হোক, আমি একটু এই তো ঠিক হয়ে গেছে। এবার একটু শোনো, হ্যাঁ এবার একটু শোনো। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো? কোনো সমস্যা নাই তো? পরিবেশটা সুন্দর তো? হ্যাঁ ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এবার একটু শোনো। আচ্ছা, আমার এখানে পানি আছে, ফাঁকে ফাঁকে আমি কিন্তু পানিও খাবো আজকে। তো বিষয়গুলো একটু পজিটিভ নিবা, ঠিক আছে। যেহেতু আজকে প্রচণ্ড আমার কাছে গরম লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো একটু পজিটিভ থাকবা তোমরা আজকে। আরেকটা কথা আমি বলে দেই, সংজ্ঞাটা তোমরা যারা এখনো বুঝতে পারো না একটু বলে দেই, হ্যাঁ একটু মনোযোগ দাও, ঠিক আছে। এই দেখো সংজ্ঞাটা লিখবা ঠিক এরকম ভাবে, বিভিন্ন, এই যে দেখো বিভিন্ন বর্ণ, এই যে বর্ণ তো একটা না, অনেকগুলো বর্ণ, যেমন এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো বর্ণ। তাহলে বিভিন্ন বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিভিন্ন বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন। সিপিইউকে, এই যে একটা সিপিইউ, এই সিপিইউকে বোঝানোর জন্য যেই বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় অথবা যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয়, তাকেই কি বলবো? অবশ্যই কোড বলবো, অবশ্যই তথ্য সংকেত বলবো, অবশ্যই কম্পিউটার কোড বলবো, অবশ্যই বাইনারি কোড বলবো। 4টা প্রশ্নের উত্তর একটাতে, ঠিক আছে। মানে এক ফাইলে যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানে এই সংখ্যাটা লিখলেই তোমার মার্ক, ঠিক আছে। এই জন্য তোমাকে যে অনেকে চিন্তা করো স্যার মার্কেটে দিতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার মার্কেটে দিবে, আসলে কাটার তো কোনো সুযোগ নেই। ব্যবহার করা হয় তাকেই কোড বা তথ্য সংকেত বলে, একেবারে সহজ, ঠিক আছে। বুঝছো কিনা জাস্ট বলো। সুমাইয়া সিনথিয়া, স্যারকে আজ অনেক হ্যাপি মেবি। হ্যাঁ অবশ্যই অনেক হ্যাপি, কারণ আমরা পেড কোর্সের জন্য চেষ্টা করতেছি, ওখানে আরো বেশি হ্যাপি থাকার জন্য আগে থেকে একটু প্রস্তুতি নিচ্ছি। কারণ আমি তো স্টুডেন্টের উপরে রাগ করে থাকি, যতই রাগান্বিত কথা বলি না কেন, একটু পরেই তাদের সাথে আবার কি আগের মতো হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ আমার মধ্যে রাগ মানায় না, ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে স্যার, খুব পানি স্যার, আজকে অনেক হ্যাপি লাগতেছে স্যার। প্লিজ আরেকবার প্লিজ, আজ খুব নেট প্রবলেম হচ্ছে ভাইয়া। 4টা কোয়েশ্চেনের অ্যান্সার কি একটা? জি জান্নাতুন নাইমা, 4টা কোয়েশ্চেনের নেট প্রবলেম। আমার কি নেট প্রবলেম? হ্যাঁ, আমার তো এখানে নেট সমস্যা না, আমার আজকে পরিবেশটা সুন্দর, কোনো হইচই নাই, ঠিক আছে। যাই হোক স্যার, আপনাকে হ্যাপি দেখে ভালো লাগতেছে, ইনশাল্লাহ ক্লাসগুলো আরো ভালো হবে। বাকি ক্লাসগুলোর জন্য প্রস্তুতি নাও। এই গ্রুপে আজকের ক্লাস কত? আজকে কি বার? বুধবার। আজকে যদি বুধবার হয় তাহলে শুক্রবারে একটি ক্লাস হবে, শনিবারে তোমাদের পরীক্ষা, তাই না? ঠিক আছে, আমরা চেষ্টা করবো শুক্রবারের ক্লাসটি অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবো, অবশ্যই থাকবা। যদিও আমাদের পেড কোর্সে নিয়মিত ক্লাস হবে, তারপরে তোমাদেরকে তো আর ভুলতে পারি না, তোমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে।
প্রচুর বাতাস হচ্ছে আমার এখানে। লেট হয়ে গেল না স্যার, লাগবে না বলা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমরা এই যারা বলতেছো স্যার আরেকবার বলেন, তাদের জন্য যে কথাটা হচ্ছে, জাস্ট এই কত মিনিটের মধ্যে তুমি দেখতেছো, ওই মিনিটের মধ্যে ক্লাস শেষে আরেকবার একটু দেখে নিবা। ক্লাস শেষে ভিডিওগুলো অনেক ক্লিয়ার থাকে। হ্যাঁ, তোমরা যারা নেট থেকেও ডাউনলোড করতে পারো, ওখানে ভিডিওগুলো অনেক ক্লিয়ার থাকে। এইচডি মোডে আমরা ভিডিও করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকে বলবে স্যার গোল দেখা যায়। তোমরা জাস্ট তোমাদের মোবাইল থেকে একটু এইচডি ভার্সনটা চালু করলেই হয়। তোমরা একটু জাস্ট এর ভিডিও রেজলিউশনটা একটু বাড়িয়ে দেখলেই হয়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যাই হোক, আমি আবার শুরু করি। স্যার প্লিজ সংজ্ঞাটা আরেকবার বলেন। আরেকবার বলি, কম্পিউটারে অর্থাৎ এত কিছু বলার দরকার নাই। বিভিন্ন বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, সিপিইউকে নির্দেশের জন্য অথবা সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে কোড বলে, তাকে তথ্য সংকেত বলে, তাকে কম্পিউটার কোড বলে, তাকে বাইনারি কোড বলে। আশা করি আর দরকার নাই। ঠিক আছে, এবার আসি আমি। আচ্ছা ঠিক আছে, ও মা গো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আমরা কি করব? এবার আমরা লিখব। ঠিক আছে, এবার আমরা লিখব কোড। কোড কত প্রকার? কোড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিউমেরিক কোড, একটা হচ্ছে নিউমেরিক কোড, আরেকটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আচ্ছা, নিউমেরিক কোড তো বুঝছোই তোমরা। নিউমেরিক মানে নাম্বার থেকে এসেছে, অর্থাৎ যেই কোড সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। সংজ্ঞা সহজ সংজ্ঞা। নিউমেরিক কোড কি? যেই কোড বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। আর আলফা নিউমেরিক কোড কি? সহজ সংজ্ঞা, যেই কোড সংখ্যা তো থাকবে, যেই কোড সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ বা বিভিন্ন চিহ্ন নিয়ে কাজ করে তাকে আলফা নিউমেরিক কোড বলে। আমরা আলফা নিউমেরিক কোডের সংজ্ঞাটা আরেকবার একটু বলি। যেই কোড বিভিন্ন সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ, বিশেষ চিহ্ন ইত্যাদি নিয়ে কাজ করে। তাইলে দেখো, আমরা বলছিলাম কি কি বর্ণ কোড কি কাজ, কোনগুলা কোড হয়, যেমন বর্ণ একটা হচ্ছে, আরেকটা হচ্ছে কি সংখ্যা, আরেকটা হচ্ছে কি বিশেষ চিহ্ন, আরেকটা হচ্ছে গাণিতিক চিহ্ন। এই বিশেষ চিহ্ন এবং দেখো সংখ্যা নিয়ে যায় কে? নিউমেরিক কোড। এই নিউমেরিক কোডগুলো সংখ্যাগুলো নিয়ে শুধু কাজ করে। এই নিউমেরিক কোডগুলো সংখ্যা নিয়ে শুধু কাজ করে, আর থাকে কি বর্ণ, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন। এই আলফা নিউমেরিক কোড সে চারটা নিয়ে কাজ করে। সে বর্ণ নিয়েও কাজ করে, সংখ্যা নিয়েও কাজ করে, বিশেষ চিহ্ন নিয়েও কাজ করে, গাণিতিক চিহ্ন নিয়েও কাজ করে। ঠিক আছে, সে গাণিতিক চিহ্ন নিয়েও কাজ করে। তাহলে এই যে খেয়াল করবা, তাহলে নিউমেরিক কোড কি? যেই কোড শুধু সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। আর যেই কোড সংখ্যা তো নিয়ে কাজ করবেই স্বাভাবিক, তাহলে যেই কোড সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি নিয়ে কাজ করে তাকে অবশ্যই আলফা নিউমেরিক কোড বলে। ঠিক আছে, সাউন্ড কম হচ্ছে কেন? সাউন্ডের কি সমস্যা হয়েছে? কষ্ট হয়েছে জয়েন হইতে স্যার। কেন? কারেন্ট ছিল না, ওয়াইফাই বন্ধ ছিল, তাই দেরি হয়ে গেছে। বিভিন্ন বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোড বা তথ্য সংকেত বলে। একেবারে 100% মোহাম্মদ আমদাদুল হক। জি স্যার, আপনি অনেক ভালো বোঝানেন, পড়ান। ঠিক আছে স্যার। স্যারকে ডাকছিল কেন? স্যার আপনি হাসলে খুব সুন্দর লাগে। ঠিক আছে, জি স্যার। এখন ঠিক আছে? এখন কথা বোঝা যাচ্ছে? এখন ঠিক আছে? নেট সমস্যা। ঠিক আছে, ক্লাসগুলো শেয়ার দিন। হ্যাঁ, অবশ্যই ক্লাস শেয়ার দিতে হবে। হাই, ক্লাস কেউ শেয়ার করো নাই তোমরা আজকে? ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো ক্লাসগুলো শেয়ার করো। ক্লাস শেয়ার না করলে আমি কন্টিনিউ করব না। ক্লাসগুলো শেয়ার করো। ক্লাস শেয়ার না করলে আমি কিন্তু কন্টিনিউ করব না আজকের ক্লাসটি। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমি কন্টিনিউ করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেয়ার করলে আমি কিন্তু কন্টিনিউ করব। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, শেয়ার ডান। আচ্ছা ব্লাড হবে, ব্লাড থেকে ঠিক হয়ে যাবে। ক্লাসটা শেয়ার করো, তাহলে ব্লাডটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এর মাঝখানে কিন্তু ব্লাড ঠিক হয়ে যাবে আশা রাখি। ক্লাসটা শেয়ার করো তোমরা, ব্লাড ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক হয়ে যাবে স্যার, নেট প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো ব্লাড ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখো তো, হ্যাঁ ব্লাড কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ ব্লাড ঠিক হয়ে গেছে, একটু বলো। একটু বলো তো। এখন ঠিক আছে? এখন ক্লাসটা দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, না দেখা যাচ্ছে না স্যার। কোন বুক থেকে পড়ান স্যার? ও লোকে কি বলো? এখন কি দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমাকে কল দিচ্ছ, এখন আপাতত কল দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যাই হোক, এবার একটু খেয়াল করো, আমি যে সংখ্যাটা তোমাদেরকে দিয়েছিলাম, যে সংখ্যাটা তোমাদেরকে বুঝিয়েছিলাম, স্যার এখন দেখা যাচ্ছে, ঠিক আছে এখন দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কি না? ঠিক হয় না বলে কেন? আচ্ছা যাদের সমস্যা হবে নেট, তারা কষ্ট করে কি করবা, এই কষ্ট করে হেডফোন দিয়ে দেখবা, কারণ সাউন্ডের সমস্যা হওয়ার কথা না। তারপর আমি বুঝতেছি না কেন সাউন্ডের সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, জি স্যার ঠিক হয়ে গেছে এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখো তাহলে নিউমেরিক কোড কি। যেই কোড সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। একদম সহজ সংখ্যা, যেই কোড সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। আর যেই কোড সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি নিয়ে কাজ করে তাকে আলফা নিউমেরিক কোড বলে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, কোড হচ্ছে কত প্রকার। দেখো কোড হচ্ছে 3 প্রকার। কোড কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তোমাদের অক্টাল কোড, অক্টাল কোড যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অক্টাল কোড। অক্টাল কোড। 2 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড। আর 3 নাম্বার হচ্ছে বিসিডি কোড। আচ্ছা বিসিডিটা আমি ইংলিশে লিখি, বিসিডি কোড, বিসিডি কোড। আরেকটা কথা তোমাদেরকে একটু আমি বলে দেই, জাস্ট এই কাজটা করবে কি, তোমরা এগুলো চাইলে ইংলিশও লিখতে পারো। হ্যাঁ ইংলিশ, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, বিসিডি কোড। তাহলে কোড কত প্রকার? কোড হচ্ছে 2 প্রকার। কোড কত প্রকার? কোড হচ্ছে 2 প্রকার। আর একটা হচ্ছে কি, অক্টাল কোড এবং হেক্সাডেসিমেল কোড। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, আমার সামনে যে মোবাইলটি, এটি হয়তো একটু পরে বন্ধ হয়ে যেতে পারে। তো আমি আসলে দেখতে পারবো না কি হয় না না হয়, আমার এখানের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখি যতক্ষণ চালানো যায়, যতক্ষণ এই ফোনটি চলে ততক্ষণ তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো, তা না হলে আমাকে পিছন থেকে দেখতে হবে। কারণ আমার ফোনটিতে হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, আমার হয়তো চার্জ দিয়েছে, চার্জ উঠে নাই আজকে। যাই হোক, ঠিক আছে, কোড নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। ঠিক আছে, যাই হোক, এবার আসে অক্টাল কোড। এই অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড নিয়ে তোমাদের সাথে কিন্তু আমার আগেও আলোচনা হয়েছিল। অক্টাল কোড কি? 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। অক্টাল কোডের সংজ্ঞাটা লিখো, অক্টাল কোড, অক্টাল কোড। অক্টাল কোডের সংজ্ঞাটা হচ্ছে 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে, 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। অক্টাল কোড বলে। তাহলে স্যার 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলে? অক্টাল কোড বলে। 3টা বিট আমি একটু তোমাদেরকে এখানে লিখে দেই। আমি উপর দিয়ে লিখবো না, নিচে দিয়ে লিখি, এই দিক দিয়ে লিখে দিই। হ্যাঁ, তাইলে আমরা কি লিখছি? আমরা লিখেছি অক্টাল কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। যেমন দেখো, আমরা দুটি সংখ্যা আমরা এখানে লিখতে পারি। যেমন এই একটি সংখ্যা আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি অক্টাল কোডের ক্ষেত্রে। দেখো এই দুইটা একটা সংখ্যা, দেখো এখানের মধ্যে এটা 7 জন্য কি হবে, এটা 3 বিট হবে, কিন্তু এটা 3 বিট, এটা 3 বিট। কেন? কারণ আমরা 7 2 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারি এই দুইটা সংখ্যার জন্য। অর্থাৎ 7 এর জন্য আমরা 7 2 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারি। যেমন 7 এর জন্য 4 আর 2 এ কত 6, 1 এ কত 7, তাহলে 3টা ঘর লাগতেছে। তাহলে এখানে ভিট কয়টা? 1 2 3, ভিট হচ্ছে 3টা, তাহলে 3 ভিট হয়ে গেছে। তাহলে 3 ভিট বিশিষ্ট, এই যে 3 ভিট বিশিষ্ট যে বাইনারি একটা কোড, সেটা হচ্ছে অক্টাল কোড। তারপরে 5 লাগতে কি কি লাগে? 5, 4 আর 1 5, আর বাকি কটা 0, তাহলে 101। তাহলে দেখো এই এখানেও কয়টা ভিট? 3টা ভিট। এই দেখো এই একটা ভিট, 2টা ভিট, 3টে ভিট। বাইনারি ডিজিটকে সংক্ষেপে ভিট বলে। ঠিক আছে, বাইনারি ডিজিটকে সংক্ষেপে ভিট বলে।
তাহলে একটু খেয়াল করো তোমরা। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে তোমাদের কি 3 বিট। আমি আরেকটা দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 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 4 এবং 6 এর জন্য দেই, এই দেখো এই দুইটা কি হবে, এটাও 3 বিট 3 বিট করে হবে। কেন? কারণ আমরা 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করবো। তাহলে 4 দরকার কত, 4 এর ঘরটা অ্যাক্টিভ করলে বাকিগুলো 0 করলে এটা হচ্ছে 4 এর মান। আর 6 এর মান হচ্ছে কত, 4 আর 2 6 1 0। তাহলে এটা হচ্ছে কিসের 3 বিট, এটাও 3 বিট এটাও 3 বিট। এই 3 বিট বিশিষ্ট বাইনারি যে কোড, সেই কোডকে অবশ্যই কি বলবো আমরা, অবশ্যই অক্টাল কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড। তাহলে বিট সংখ্যা কতটা, 3টে, 1টা 2টা 3টা, এইভাবে 3টা। এইভাবে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে অক্টাল কোড। অক্টাল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট বাইনারি কোড। ঠিক আছে স্যার? ব্লার, স্যার ব্লার, আমার ব্লার না, আবার সবারটা দেখে ব্লার লিখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা বোঝা যাচ্ছে তো, এখন তো ব্লার কেটে গেছে না? আচ্ছা আবার সমস্যা হচ্ছে। আবার সমস্যা কেন? আজকে আজকে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ব্লার তো এখন না, এখন তো ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের কি কাজ শেষ হয়ে গেছে? তোমরা কিন্তু এগুলো তো লিখে রাখছো, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। অক্টাল কোড, এবার যেটা আসি তার নাম হচ্ছে হেক্সাডেসিমেল কোড। হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট বাইনারি কোড। 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অথবা বাইনারি ডিজিটকে অথবা বাইনারি কোডকে অথবা বাইনারি ভিটকে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে আমরা কি বলবো, হেক্সাডেসিমেল কোড বলবো। হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড আমরা বলবো, হেক্সাডেসিমেল কোড বলে। তাহলে কি বলে, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। তাহলে স্যার কিভাবে সম্ভব এটা? যেমন আমরা যদি ই এর মানটা যদি আমরা বাইর করি, দেখো ই মানে কত, ই মানে হচ্ছে 14, তোমরা তো আগেই পড়ছো। ই মানে কত, 14, আর এ মানে কত হচ্ছে 10। এখন আমরা কি করব, ওই 8 4 2 1 অর্থাৎ 8 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করব। দেখো ভিট কিভাবে হয়। তো ই মানে হচ্ছে কত, 14, তাহলে 14 করতে কত কত লাগবে, দেখো এই যে 8 এর ঘরটা অ্যাক্টিভ লাগবে, 8 এর সাইডে কত 12, 12 আর 2 কত 14, বাকিটা 0। তাহলে 14 এর মান আমরা কত পেলাম, 1110। তাহলে ভিট কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 বিট। তাহলে এটা হচ্ছে অবশ্যই হেক্সাডেসিমেল কোড। আরেকটা দেখো এর মান, দেখো এ মানে হচ্ছে কত 10, তাহলে 8 আর 2 কত, 8 এর ঘর আর 2 এর ঘর, মানে 8 আর 2 যোগ করতে হবে। যারা নতুন তারা এখনো বুঝো নাই, তোমরা একটু খেয়াল করো, যোগ করতে হবে। 8 আর 2 কত, অবশ্যই 10, আর বাকিগুলো 0, তার মানে হচ্ছে 10। 10 হচ্ছে কিসের মান, অবশ্যই হেক্সাডেসিমেলের মান। তাহলে এইভাবে আমরা 4 বিট করে নিব। স্যার কোনো সমস্যা নাই, ব্লার এখন ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা যাই হোক স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে না কেন গো? ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা তারপরে আমরা এটা কিন্তু বুঝে গেছি। হ্যাঁ বুঝছি কি না, জাস্ট আমি আরেকটা একটু তোমাদেরকে দেই। E7 এর জন্য আমরা বাইর করব। তো মানে ইর মানি তো আমরা বললাম 14 হলে কত হচ্ছে 110, অর্থাৎ 3টা 1 একটা 0 ইর মান। তাহলে 7 এর মান কত স্যার? তাহলে এটা দেখো 8 4 2 1 প্রক্রিয়াতে 4 আর 2 6 1 7 একটা 0, তার মানে হচ্ছে 0 1 1 1। তাহলে দেখো ভিট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই যে দেখো এখানে কয়টা, 4টা, আর এখানে কয়টা, 4টা। তাহলে কত বিট করে নিছি, 4 বিট করে নিছি। তাহলে 4 বিট বিশিষ্ট বাইনারি যে কোড, সেই কোডকে আমরা বলবো অবশ্যই হেক্সাডেসিমেল কোড। যারা বুঝছো কিনা আমি কি এটা স্কিপ করব? আচ্ছা ঠিক আছে, এটা একটু আপাতত, তাহলে আমি পরের টপিকে চলে যাই। হ্যাঁ আপাতত কি রাখবো এটা? আমি কি পরের টপিকে চলে যাব? জাস্ট একটু বলে দাও। এটা শেষ করা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ হেক্সাডেসিমাল শেষ। তাহলে এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড, হ্যাঁ বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে, বুঝছি স্যার আবার একটু বলেন, বুঝছি স্যার। আচ্ছা আমি তো মুছে ফেলছি, সমস্যা নাই, যারা পরে দেখার তারা পরে দেখে নিবা, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো তো থাকবেই, আশা করি তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তো দেখো বাইনারি মানে হচ্ছে, এই যে দেখো বিতে হচ্ছে বাইনারি, আর সিতে হচ্ছে কোডেড, আর ডিতে হচ্ছে ডেসিমেল।
ডেসিমেল। তার মানে হচ্ছে বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। বলবো যে স্যার এটা আবার কি, কেন এটার পূর্ণরূপ আসলো কেন, সমস্যা কি আপনার, আপনি কেন পূর্ণরূপ লিখছেন? পূর্ণরূপ এই জন্য লিখছি আমি, মেইন কথাটা হচ্ছে কি, এই বিসিডি কোড কি করে যত প্রকারের দশমিক সংখ্যাগুলো রয়েছে সেই দশমিক সংখ্যাগুলোকে সে বাইনারিতে কনভার্ট করে, এটাই হচ্ছে বিসিডি কোডের কাজ। ঠিক আছে, একটু খেয়াল করো আমি কিভাবে বুঝাচ্ছি তোমাদেরকে। বাইনারি কোডেড ডেসিমেলের পূর্ণরূপ হচ্ছে বিসিডি কোড। তাহলে আমরা কি লিখব, আমরা প্রথমে যখন সংখ্যাটা লিখবো আমরা লিখবো বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে, তোমরা এইভাবে লিখবা বিসিডি কোডের, তোমরা তো এগুলো নোট করতেছো, আমার ক্লাসগুলো সবাই কিন্তু নোট করে, আর তাদের বই পড়ার দরকার নেই। যারা যারা আমার ক্লাসগুলো শুধু ফলো করে তাদের আর বই পড়ার কোনো দরকার নেই আইসিটিতে। ঠিক আছে, আমি কোন রাইটারের বই ফলো করি, আমি অবশ্যই আনিসুল হক একজন রাইটার আছেন বাংলাদেশে, মাহবুবুর রহমানের বই, প্রকৌশলী মুজিবুর রহমানের বই, এই তিনজনের বই আমি নিজে ফলো করি। ঠিক আছে, আর অবশ্যই আমি নিজেও আইসিটির জন্য একটা হ্যান্ডনোট তৈরি করতেছি, একটা হ্যান্ডনোট লিখতেছি, ইনশাল্লাহ অবশ্যই ওটার অর্ধেক হয়ে গেছে লেখা। মানে আমার যত ধারণাগুলো থেকে আমি যা জানি আইসিটি সম্পর্কে, যেহেতু আমার ছোটোখাটো একটা কোর্স আইসিটিতে রয়েছে যেটা আমি করেছিলাম, সেখান থেকে এটা সরকারিভাবেই বলা যেতে পারে, তো সেখান থেকে আমি আসলে আইসিটি সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি, যা সেই ধারণাগুলো তোমাদের সামনে উপস্থাপন করি। আমার নিজস্ব কোনো দক্ষতা বলতে কিছুই নেই, জাস্ট আমি যতটুকু শিখছি নিজে ততটুকুই তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু ইংলিশ আমার নিজের সাবজেক্ট, যেখানে আমার কাজ চলতেছে, জাস্ট ইংলিশের জন্য আমি নিজে চেষ্টা করব। তো যাই হোক, তোমরা সব কিছুকে যদি আমার ভুল ত্রুটি হয় একটু পজিটিভলি দেখবা, সব কিছু আশা রাখি আমি যতটুকু তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ সেই সকল তথ্যের মধ্যে ভুল থাকার সম্ভাবনা থাকবে না, কারণ আমি অনেক যাচাই বাছাই করে, অনেকগুলো বই ঘাটাঘাটি করে, অনেকগুলো তথ্য দেখেই ইনশাল্লাহ তথ্যগুলো তোমাদেরকে দেই, যেন 100% তোমরা তথ্যগুলো পেয়ে থাকো। তো একটু খেয়াল করো, বাইনারি কোডের ডেসিমেলের পূর্ণরূপ হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড হচ্ছে তোমার, এটা কি করে, বিশেষ করে এটুকু পর্যন্ত কিন্তু শেষ। তোমরা প্রথমে লিখবা বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল, হ্যাঁ। তো এটি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করে। তাহলে এটি কি করে, এটি করে মূলত দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট। আমি একটু ইংলিশে লিখছি, তা না হলে তোমরা কিন্তু 8 মনে করবা। ঠিক আছে, আমি যদি এখানে 4 লিখতাম তাহলে সেটা তোমার কাছে 8 মনে হইতো, আমি এই জন্য ইংলিশে লিখছি 4 বিট বিশিষ্ট বাইনারিতে সাজানোর পদ্ধতিকে, অর্থাৎ আমরা যদি বলি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় সাজানোর পদ্ধতিকে অবশ্যই কি বলবো, সাজানোর পদ্ধতিকে বিসিডি কোড বলবো। হ্যাঁ, বিসিডি কোড বলে। ঠিক আছে, তাহলে বিসিডি কোডের সংখ্যাটা ঠিক আমরা এরকম পাইছি যে দশমিক সংখ্যায় প্রতিটি অঙ্ককে, মানে দশমিক সংখ্যার যতগুলো অঙ্ক রয়েছে সেগুলোকে তুমি 4 বিট বাইনারিতে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় সাজানোর পদ্ধতি হচ্ছে বিসিডি কোড। তোমরা যারা এটা বুঝো নাই, জাস্ট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে স্যার এটা কেমনে সম্ভব। দেখো, 84 একটা দশমিক সংখ্যা, 84 এটা একটা কি দশমিক সংখ্যা। এখন এই সংখ্যাটিকে তোমাদের পরীক্ষাতে এইভাবে আসে যে 84কে বিসিডি কোডে রূপান্তর করো। ঠিক আছে, এইভাবে পরীক্ষাতে আসে। অথবা আরেকটা প্রশ্ন তোমাদের এইভাবে থাকে যে 67কে বিসিডি কোডে রূপান্তর করো। দেখো, দুইটা সংখ্যা আমি দিলাম, জাস্ট তোমাদেরকে উদাহরণ এত বেশি দেওয়ার সময় নাই, যেহেতু আমাদের সময় কম, তোমাদেরকে ক্লাসগুলো অনেক বড় হয়ে গেলে তোমাদের কাছে বোরিং লাগে। ঠিক আছে, একটু খেয়াল করো আমি কি বুঝাচ্ছি তোমাদেরকে। তো এই যে 84, এই যে দেখো আমি নিচের দিকে দিচ্ছি না, অনেকে আবার দেখবা না, আমি উপরের দিকে দিচ্ছি। দেখো 84, এখন 84কে আমরা কি করব, বিসিডি অনেক ধরনের বিসিডি আছে, অনেক প্রকারের বিসিডি কোড আছে। তো বিশেষ করে তোমাদের জন্য এই যে আমরা কি করি, বিশেষ করে আমি একটু এই সাইডটা একটু মুছে দেই। হ্যাঁ, বিশেষ করে তোমাদের জন্য কি করা হয়, আমরা কি করি, এই যে আমি শুরু থেকে 84214 ক্রিয়া অনুসরণ করি, কিন্তু অনেকগুলো আছে, যেমন 54214 ক্রিয়া রয়েছে, তারপর 24214 ক্রিয়া রয়েছে, 74214 ক্রিয়া রয়েছে, তারপর 64
23 প্রক্রিয়া রয়েছে, অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। যেমন আমরা একটা সংখ্যাকে বিসিডি কোডে অর্থাৎ বাইনারিতে নেওয়ার জন্য আমরা যেই প্রক্রিয়াগুলো অনুসরণ করি, এখানে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। তো মেন যে প্রক্রিয়াটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 8421। দেখো তো চিনতে পারো কিনা এটাকে? আমরা এতদিন ধরে যে প্রক্রিয়া অনুসরণ করে আসছি 8421, আরও অনেকগুলো আছে, ইচ্ছে করলে আমরা এগুলো করতে পারি। তবে সর্বাধিক যেটা বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 8421 প্রক্রিয়া। তো 8421 প্রক্রিয়াতে আমরা যত প্রকারের সংখ্যাগুলো দশমিক থাকবে সেটাকে আমরা সমকক্ষ বাইনারিতে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, একটু খেয়াল করো। তো এখানে দেখো 84 একটি সংখ্যা, এটাকে আমরা সমকক্ষ বাইনারিতে কীভাবে রূপান্তর করব একটু খেয়াল করো। তাহলে 84 এই সংখ্যাটিকে আমরা কীভাবে করব একটু খেয়াল করো। তো 8421 প্রক্রিয়াতে অনুসরণ করবো। প্রথমে আমরা কী করবো, 8 এর মানটা নিব। দেখো 8, প্রথমে আমরা কী নেবো, 8 এর মানটা নিব। দেখো 8, দেখো 8 এর ঘরটা শুধু অ্যাক্টিভ করে দিলে বাকিগুলো 0 দিয়ে হয়ে গেছে। তাহলে আমরা কী মান পেয়ে গেছি? আমরা এই 8 এর জন্য আমরা কী মান পাইছি খেয়াল করো, 1000। আর আমরা 4 এর জন্য কী মান পাইছি দেখো তো, 4 এর ঘরটা অ্যাক্টিভ করে দিলে দেখো কি পাইছে, 100। তার মানে দেখো 84 যে আমরা মানটা, সে মানটা আমরা এই মানটা বাইনারি পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ আমরা সমকক্ষতার সমকক্ষ বাইনারি মান এটাই পেয়েছি। ঠিক আছে, আমি আরেকটা আবার তোমাদেরকে একটু আরও সহজ করে বোঝাচ্ছি, একটু খেয়াল করো। যেমন 67 যে একটি সংখ্যাটি, এই 67 সংখ্যাটিকে আমি একটু করে দেই, একটু খেয়াল করো। এই যে 67, এই সংখ্যাটিকে আমরা কি করবো দেখো, 8421 প্রক্রিয়াতে দেখো 6 লাগবে, তাহলে 4 আর 2 হচ্ছে 6, বাকিগুলো 0, তাহলে 0110। 7 দরকার, তাহলে এই বাকিগুলো এগুলো হচ্ছে কি 7। ঠিক এইভাবে আমরা কি করব, সমকক্ষ বাইনারি মান বের করবো। আশা করি তোমরা বিসিডি করতেও বুঝছো। জাস্ট যদি বলো বুঝছি তাহলে লিখো বুঝছি। ঠিক আছে, আচ্ছা বুঝছো কি না জাস্ট একটু বলে দাও। জি স্যার বুঝছি। বুঝছো কিনা বলো। হ্যাঁ ভালো বুঝছি। ঠিক আছে স্যার, বুঝছি। কেউ কি কমেন্ট করে নাকি? আমার এখানে আসতেছে না কেন? বুঝছি স্যার, বুঝছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার এখানে হচ্ছে কি না এটা জানি না। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা বুঝতেছো না, স্যার আপনি অনেক জিনিয়াস। আচ্ছা ঠিক আছে, একটু কথাটা একটু তোমাদেরকে আমি যে কথাটা বলে দিই। হ্যাঁ, তোমাদের ওখানে নাকি কারো ওখানে ঝড় তুফান হচ্ছে, একটু সাবধানে থাকবে, একটু সেফ থাকবা। ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে কি, এই বিষয়টা তো বুঝছো। হ্যাঁ, আর তো আর এটা জানার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দিই, আমাদের আগামীকালও আমাদের কোর্সে ভর্তি চলবে। যাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের ক্লাসগুলো যাদের ভালো লাগবে, 60টা যেহেতু সাবজেক্ট তোমাদেরকে পড়াবো, অবশ্যই 60টি সাবজেক্টে তোমরা জয়েন হয়ে যাও। আশা রাখি অনেক ভালো ভালো ক্লাস পাবে। মাত্র 600 টাকায় সারা, অর্থাৎ 2 বছরের পড়াশোনা মাত্র 3 মাসে হবে। আমরা কোর্সটির মেয়াদ আরও বাড়াচ্ছি, সেটা 3 মাস হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা রাখি। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা কিন্তু এই বিসিডি কোড সম্পূর্ণ শেষ। এবার যে কোড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। কোডের নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার 3 প্রকার। আলফা নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। একটার কোডের নাম হচ্ছে আস্কি কোড, আরেকটি হচ্ছে EBCDIC কোড, আরেকটি হচ্ছে তোমার BCD কোড। একটা হচ্ছে আস্কি কোড, আরেকটা হচ্ছে EBCDIC কোড, আর যে কোড তার নাম হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, তাহলে দেখো আলফা নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আস্কি কোড, EBCDIC কোড এবং ইউনিকোড। এই 3। আচ্ছা যাই হোক, তোমাদের যাদের ক্লাস একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, নেট সমস্যা হয়, পরবর্তীতে তো ক্লাস দেখবা। ইউটিউব চ্যানেল কেন দিয়ে দিলাম তোমাদেরকে? আমি দেখলাম তোমরা ফেসবুকে ক্লাসগুলো পেতে তোমাদের সমস্যা, অনেকগুলো পোস্ট হয়, তো ক্লাসগুলো অনেক কষ্টে তোমরা পেতে সমস্যা হয়। সেজন্য আমরা কী করি, ইউটিউবে দিয়ে দিই তোমাদেরকে লিঙ্কগুলো। তোমরা ইউটিউব থেকে দেখে নাও, কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ। হ্যাঁ, আজানটা একটু শেষ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার একটু খেয়াল করো। আচ্ছা 3টা, তাহলে আস্কি কোড, EBCDIC কোড এবং ইউনিকোড। তাহলে আস্কি কোড কি? আস্কি কোড কাকে বলে? আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে এতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর
কোড ফর ইনফরমেশন হ্যাঁ ইন্টারসেন্স আচ্ছা কোড তো আছে, ঠিক আছে, কোড ইন্টারসেন্স কোড। তো একটু খেয়াল করো, আজকে কোডের পূর্ণরূপ হচ্ছে, আমরা এতক্ষণ নিউমেরিক কোড নিয়ে আলোচনা করছি যেখানে শুধু সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, কোনো সংখ্যা মানে শুধু সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানের মধ্যে আমরা আলোচনা করব সংখ্যার তো থাকবেই, সংখ্যা ছাড়া বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদেরকে একটু বলে দেই যে স্যার কম্পিউটার যখন আবিষ্কার করা হয়েছে, আবিষ্কার করার ফলে একটু ভাষা নিয়ে সমস্যা হয়ে গেছে যে কম্পিউটার কি ভাষা থাকবে, কে ভাষাগুলো দেবে, কোন ধরনের ভাষা থাকবে, কি বাংলা ভাষা থাকবে না ইংরেজি ভাষা থাকবে না উর্দু ভাষা থাকবে না তোমার ফার্সি ভাষা থাকবে, কোন ধরনের ভাষা থাকবে, এই নিয়ে কিন্তু যারা আসলে এই যে কম্পিউটার তৈরি করছেন তাদের মধ্যে একটু মানে সৃষ্টি হয়ে গেল, মানে চিন্তা ভাবনা সৃষ্টি হয়ে গেল যে কি করা হবে। তখন আমেরিকানরা কি করলেন, তারা একটা কোড তৈরি করলেন, তারা চিন্তা করলেন যে হ্যাঁ আমাদের দেশের ভাষা অর্থাৎ আমেরিকান ভাষা এই কম্পিউটার কোডভুক্ত করা হবে। তখন কিন্তু এই আস্কি কোডের প্রচলন করা হয়েছে, আস্কি কোড হয়ে গেছে। তখন তাদের এই যে কোডটা শুধুমাত্র আমেরিকান ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার নামই হচ্ছে আস্কি কোড। তাহলে স্যার আস্কি কোড কি? শুধুমাত্র আমেরিকান ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার প্রক্রিয়াকে আস্কি কোড বলে। আস্কি কোড মানে হচ্ছে আমেরিকান কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড, ঠিক আছে? একটু খেয়াল করো তো স্যার এটার কি দরকার। তো এটি হচ্ছে একটা বহু প্রচলিত একটা আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কি না, বিসিডি কোড কত বিটের কোড একটু কষ্ট করে তোমরা লিখে রাখবা। বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, বিসিডি হচ্ছে 4 বিটের কোড, ওইটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম। প্রত্যেকটা কোড কোনটা কত বিটের কোড এটা তোমরা মাথায় রাখবা। আমি যদি বলে নাও দিতে পারি তাও তোমরা সেটা মাথায় রেখে দিবা যে কোনটা কত বিটের কোড। যেমন বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, যেটা ছিল তোমাদের নিউমেরিক কোড, এখন আলফা নিউমেরিক কোড। তাহলে এই আমেরিকান যে কোডটি, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যে কোডটি, এটি হচ্ছে 7 বিটের আলফা নিউমেরিক কোড। তাহলে এটি 7 বিটের আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। এটি একটি 7 বিটের, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটি 7 বিটের আলফা নিউমেরিক কোড। এখন স্যার এটা দিয়ে কতটি চিহ্নকে আমরা কম্পিউটারে কোডভুক্ত করতে পারবো এটা কিভাবে জানবো? এটা দিয়ে অর্থাৎ আমেরিকান কতটি ভাষাকে, আমেরিকান কতটি চিহ্নকে আমরা কোডভুক্ত করতে পারবো সেটা হচ্ছে, যেমন খেয়াল করো 2 ঘাত 7, 2 ঘাত 7 অর্থাৎ আমরা নিচে কত লিখবো 2 লিখবো, 2 ঘাত 7 অর্থাৎ ভিএস কত লিখবো 2 আর উপরে কত লিখবো 7। বা আমরা কি করবো এবার 7কে এবার 7 অর্থাৎ এই 2কে 7 বার গুণ দিব, এই 2 রে 7 বার এভাবে গুণ দিতে থাকবো, এভাবে 2 রে 7 বার গুণ দিতে থাকবো। এই 2 রে 7 বার গুণ দিতে গেলে আমাদের যে সংখ্যাটা পাবো কত পাবো 2 ঘাত 7, অর্থাৎ আমরা টোটাল যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 128টি, 128টি। তাহলে আমরা কতটি চিহ্নকে কম্পিউটার কোডভুক্ত করা যায় এই আস্কি কোডের মাধ্যমে, সেটি হচ্ছে 128টি চিহ্নকে কোডভুক্ত করা যায়। তাহলে স্যার একদম সহজ হয়ে গেল আস্কি কোডের মাধ্যমে, তার মানে আস্কি 7 কোডের মাধ্যমে। আস্কি কোড তাহলে এটা কত, আস্কি কত, এটা আস্কি 7। তাহলে আস্কি 7 এর মাধ্যমে দেখো 7 বিটের কোড যদি হয়, আস্কি 7 এর মাধ্যমে কতটি কোডকে কোডভুক্ত করা যায়? জাস্ট 128টি বর্ণ বা চিহ্ন বা অঙ্ককে কোডভুক্ত করা যায়, সেটা হচ্ছে আমেরিকান ভাষায়। জাস্ট আমি যা বলি আমার কথাগুলো আসলে তোমরা বুঝো কি না, আমার কথাগুলো তোমরা একটু বুঝো কি না জাস্ট একটু কমেন্ট করো। আমি একটু চিন্তায় থাকি যে আমি আসলে তোমাদেরকে বুঝাই, তোমরা আসলে বুঝো কি না আমার কথাগুলো। আমি তো ওইভাবে তোমাদের মতো অতটা মানে তোমরা যেভাবে বুঝতে চাও একজন শিক্ষকের কাছ থেকে হয়তো ওইভাবে তোমাদেরকে বুঝাতে পারি না, তারপর আমি চেষ্টা করি তোমরা যেন আমার কথাগুলো বুঝো। আমি যা তোমাদেরকে বুঝাতে চাই, যা তোমাদেরকে দিতে চাই, যেন তোমরা সুন্দর মতো এটা বুঝতে পারো, ঠিক আছে? তো একটু খেয়াল করো তাহলে এই 2 ঘাত 7 অর্থাৎ 2 ঘাত 7 তাহলে কতটি সংখ্যাকে 128টি চিহ্নকে আস্কি কোড কোডভুক্ত করে। এখন তোমার পরীক্ষাতে এমসিকিউতে পরীক্ষাতে আসলো যে আস্কি কোডের মাধ্যমে কতটি কোডকে কোডভুক্ত করা যায়, অবশ্যই 128টি কোডকে কোডভুক্ত করা যায়। ঠিক আছে, আমি একটু দেখে বুঝছি স্যার, ঠিক আছে স্যার বুঝি, ঠিক আছে। এইবার দেখো তাহলে এগুলোকে কি করা যায়, কোডভুক্ত করা যায়। এখন পরীক্ষাতে স্যার, পরীক্ষাতে তো 2017 সালে যারা কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিল তাদের একটা প্রশ্ন এসেছিল ঠিক এরকম। এখন বাজারে আরেকটা কোড বের হয়েছে আস্কি নামে, মানে আস্কি কোড নামে বাজারে আরেকটি কোড বের হয়ে গেছে, তবে সেটার মধ্যে কি করা হয়েছে, এটি একটা আধুনিক কোড, সেটার নাম হচ্ছে
8 আজকে 8 বের হয়েছে। তার মানে একটু আগে দেখলাম আজকে হচ্ছে 7 বিটের একটা আলফা নিউমেরিক কোড, এখন বাজারে আজকে 8 বের হয়ে গেছে। এখন যদি আজকে কোড 8 এর মাধ্যমে কতটি চিহ্নকে কোডভুক্ত করা যায়, তাহলে আগের মতো এখানে 8 মানে কত, 2 ঘাত 8, তাহলে কত হবে, অবশ্যই কত হবে, 256টি, 256টি। ঠিক আছে, দেখো 2 ঘাত যদি 8 হয়, বাজারে কিন্তু আরেকটা 8 কিন্তু বের হয়ে গেছে অলরেডি। যদি এটা আধুনিক কিন্তু আজকে কোডের মাধ্যমে এটা কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আজকে 8 এর মাধ্যমে কতটি কোডকে কোডভুক্ত করা যায়, অবশ্যই 256টি, অর্থাৎ 256টি চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় আজকে কোডের মাধ্যমে। তাহলে কিন্তু প্রশ্ন তুমি দুইটা পাইছো, একটা হচ্ছে যে আজকে 8 কোন ধরনের এমসিকিউ আসতে পারে, এটা হচ্ছে আধুনিক। আরেকটা বিষয় হচ্ছে এই আজকে 8 এর মাধ্যমে 2 ঘাত 8, তাহলে কতটি কোডকে কোডভুক্ত করা যায়, 256টিকে। আর আজকে 7 মাধ্যমে কতটি কোডকে কোডভুক্ত করা যায়, মাত্র 128টি। ঠিক আছে, তুমি কিন্তু দুইটা মানে এমসিকিউ পেয়ে গেছো আশা রাখি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবার আসি ইবিসিডি আইসি কোড, ইবিসিডি আইসি। স্যার একটু আগে বলছি স্যার আস্কি কোড, আস্কি মানে হচ্ছে শুধুমাত্র আমেরিকান, অর্থাৎ যুক্তরাষ্ট্র আমেরিকানদের যে ভাষার যে কোডগুলো সেগুলোকে কোডভুক্ত করা যায় শুধুমাত্র আস্কি কোডের মাধ্যমে। তাহলে স্যার ইবিসিডি আইসি কোডের মাধ্যমে কি করা হয়, ইবিসিডি আইসি কোডের মাধ্যমে ব্রিটিশের যে ভাষাগুলোকে, ব্রিটিশদের যে ভাষাগুলো অর্থাৎ যুক্তরাজ্যের যে ভাষাগুলোকে, সেই ভাষাগুলোকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় কার মাধ্যমে, অবশ্যই ইবিসিডি আইসি কোডের মাধ্যমে। এটার পূর্ণরূপটা কি, এটার পূর্ণরূপ হচ্ছে তোমার এক্সটেন্ডেড, আমি একটু লিখে দিই তোমাকে, ইট extended binary coded decimal interchange code। ইন্টারচেঞ্জ কোড একটু খেয়াল করো, ইতে এক্সটেন্ডেড, বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, ডিতে হচ্ছে ডেসিমেল, আর আইতে হচ্ছে ইন্টারচেঞ্জ, আর সিতে হচ্ছে কোড। তাহলে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, এটা হচ্ছে ইবিসিডি আইসি কোডের পূর্ণরূপ। তাহলে স্যার এটি মূলত একটি আলফা নিউমেরিক কোড, লিখে রাখো, এটি মূলত কত বিটের আলফা নিউমেরিক কোড, এটি মূলত 8 বিটের আলফা নিউমেরিক কোড, হ্যাঁ অবশ্যই, কারণ আলফাতে তো আলোচনা করা হচ্ছে। এই যে দেখো আশি কোড কিসের, আলফা, আর দেখো ইবিসিডি কোড কিসের, আলফা, তার মানে আলফা নিউমেরিক কোড এটি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এটি হবে একটি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড, হচ্ছে এটা হচ্ছে একটি আস্কি কোড। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সেই বিষয়টা হচ্ছে এটা একটা 8 বিটের কোড, তার মানে 8, তাহলে যদি আস্কি কোড যদি ইবিসিডি কোড যদি 8 বিটের হয়, তাহলে আমরা কি করব, 2 ঘাত 8, অর্থাৎ কতটি, 256টি বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। ঠিক আছে, তাহলে এটি কতটি কোডকে কোডভুক্ত করা যায়, 256টি বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়, তার নাম হচ্ছে আস্কি কোড, ইবিসিডি আইসি কোড। ঠিক আছে, দেখো এটার ভিত্তি, এটা কত বিটের, এটা একটি 8 বিটের। ঠিক আছে, 8 বিটের, তাহলে 2 ঘাত 8 কতটি চিহ্নকে কোডভুক্ত করা যায়, অবশ্যই 256টি চিহ্নকে কোডভুক্ত করা যায়। বলবো যে স্যার আজকে তো মানে অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে, তাই না, সামলাইতে পারবা তো, পরীক্ষা হবে শনিবার রাতে। ঠিক আছে, সামলাইতে পারলেই হয় তোমরা এই ক্লাসগুলো, এত বেশি পড়ালে তো তোমরা আবার সহ্য করতে পারো না, নিতে পারো না। ঠিক আছে, দেখি তোমাদের কি অবস্থা। হ্যাঁ তোমাদের ঠিক আছে, দেখলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, শান্ত কুমার এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন দেওয়া আছে,
ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। এখন আমি যে বইগুলো ফলো করি সেখানে অনেকগুলোতে ইন্টারচেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, এখন সমস্যা স্যার কোনটা অ্যাকসেপ্ট করে নিব, যেহেতু আমি তিনটা বইয়ের সাথে তিনটা বইকে একসাথ করে দিয়ে দিছি, সেজন্য তোমরা অবশ্যই ইন্টারচেঞ্জ কোডটাই নিবা। অনেকগুলো বইতে ইনফরমেশন দেওয়া আছে, আসলে ইনফরমেশন এখানে দরকার পড়ে না। হ্যাঁ, আমরা যেটা গবেষণা করে দেখলাম এখানে ইনফরমেশন খাটে না, এটা ইন্টারচেঞ্জে হয়। ঠিক আছে, তো আমরা একটু আগেরটাতে কি পেলাম, সেটাতে ইন্টারচেঞ্জ পেলে এটাও ইন্টারচেঞ্জে হবে। ঠিক আছে, তো যাই হোক অনেকগুলো বইতে এটা সেটা দেওয়া আছে। ইনশাল্লাহ পারবো স্যার। ওকে স্যার, ভালো লাগছে না। ওকে স্যার, আর ভালো লাগছে না। ঠিক আছে ভাইয়া, আমি 8টা পর্যন্ত থাকতে পারবো। ঠিক আছে, এই তো শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি। আমি আজকে বেশি সময় নিব না তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা পারবো স্যার। স্যার আপনার তুলনা হয় না, আপনার বোঝানোর ধরনটাই আলাদা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আসে যাক আরেকটা। হ্যাঁ, আরেকটা তো আর বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট আরেকটা। ঠিক আছে, তো একটু আর ওইটাই শেষ, ওইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা যারা বলতে স্যার থাকতে পারবো না, জাস্ট এটাই গুরুত্বপূর্ণ, ইউনিকোডটাই গুরুত্বপূর্ণ, তারপরে শেষ। আমি আর আলোচনা করবো না আজকে। তার মানে আমাদের 3য় অধ্যায় সম্পূর্ণ প্রথম অংশ শেষ। তাহলে স্যার থাকে কোনটা, 2য় অধ্যায়। আমি যেভাবে পড়াইছি একটা অংশ বাদ নাই, সুন্দর মতো সব কিছু শেষ করাই দিছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্রশ্ন তো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল সেটা। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা তো বুঝছো তোমরা। তো এখানে কি করবো আমরা, আমেরিকা, এখানে দুইটাই কিন্তু করা হয়। আমেরিকা এবং ব্রিটিশদের যে ভাষাটা সেটাকে কম্পিউটার কোডভুক্ত করা হয়। এবার আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দেই, এটা হচ্ছে মানে অতিরিক্ত কথা আর কি, যেমন আইভিএম এবং আরেকটা হচ্ছে তোমাদের আইবিএম মেইন ফ্রেম এবং মিনি ফ্রেম। এই দুইটাই আইবিএম মেইন ফ্রেম এবং মিনি ফ্রেম অথবা সুপার কম্পিউটার, হ্যাঁ এই ধরনের কম্পিউটারগুলোতে কি এবিসিডি আইসি কোড ব্যবহার করা হয়। আরেকবার একটু বলে দেই, আইভিএম মিনি ফ্রেম অথবা মেইন ফ্রেম অথবা সুপার কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলোতে এই ইবিসিডি আইসি কোড ব্যবহার করা হয়। এখন পরীক্ষাতে আসতে পারে ইবিসিডি আইসি কোড নিচে কোনটি দিয়ে ব্যবহার করা হয়, সুপার কম্পিউটার, তারপরে তোমার আরও এরকম থাকবে প্রশ্ন, তাহলে তুমি কি লিখবে, সুপার কম্পিউটারে। ঠিক আছে, তো যাই হোক এটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার জাস্ট যেটা থাকে তার নাম হচ্ছে অবশ্যই ইউনিকোড। এটাই শেষ, আজকের আলোচনা এখানে শেষ হয়ে যাবে। ইউনিকোড সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোড নিয়ে আমি একটু আলোচনা করে দেই, তারপরে শেষ। হ্যাঁ, ইউনিভার্সাল কোডের পূর্ণরূপ হচ্ছে, হ্যাঁ এর পূর্ণরূপ হচ্ছে, মানে ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। তোমরা প্রথমে যখন লিখবা, আমি একটু তোমাদেরকে কম লিখে দেই, যেহেতু আমি লিখতে হয়, তোমরা এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবা যে ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। হ্যাঁ, আচ্ছা তো এখন স্যার সংজ্ঞাটা কি, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করাকে ইউনিকোড বা সার্বজনীন কোড বলে। ইউনিকোডের আরেক নাম হচ্ছে সার্বজনীন কোড, এইটা কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, ইউনিকোডের আরেক নাম হচ্ছে সার্বজনীন কোড, ইউনিকোড বলে। তাহলে স্যার ইউনিকোড কাকে বলে, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করাকে ইউনিকোড বলে। স্যার তাহলে কি পেলাম আমরা, একটু আগে যেটা পেলাম, আস্কি কোডের মাধ্যমে শুধুমাত্র আমেরিকান যে কোডগুলো সেগুলোকে কোডভুক্ত করা যায়, আর ইবিসিডি আইসি কোডের মাধ্যমে শুধুমাত্র আমেরিকান ছাড়াও ব্রিটিশদের যে ইংলিশগুলো সেগুলোকে কোডভুক্ত করা যায়। কিন্তু বাকিরা সবাই বসে থাকে, হায় রে আমাদের তো হলো না, আমাদের বাংলাদেশ গরিব দেশ, উন্নয়নশীল দেশ, এই রাষ্ট্রের তো আমাদের দরকার কোড। সেই জন্য আমরা কি করতে পারছি, আমরা ইউনিকোডের মাধ্যমে আমাদের যত ভাষাকে সেটা লিখতে পারি। তোমরা দেখো তোমাদের প্রত্যেকটা কম্পিউটারে ইউনিকোড, তোমরা অব্র কিবোর্ড দেখো, অব্র কিবোর্ডের ভিতরে কিন্তু ইউনিকোড ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ ইউনিকোড ছাড়া কিন্তু কেউ কোনো ভাষা প্রকাশ করতে পারবে না, বাংলা লিখতে পারবে না, কম্পিউটার তো বাংলা বুঝে না, সেক্ষেত্রে ইউনিকোডের মাধ্যমে আমরা আমাদের ভাষাগুলোকে প্রকাশ করতে পারি। ঠিক আচ্ছা, ঠিক আছে আরেকটা, আচ্ছা তো ইউনিকোড বলে। তাহলে ইউনিকোড হচ্ছে এটা কত সালে, আমরা এত সালটাল দরকার নাই, আমরা একটু বলি, এটি 16 বিটের একটি আলফা নিউমেরিক কোড, একটি আলফা নিউমেরিক, এটি একটি 16 বিটের আলফা নিউমেরিক কোড, এটি 16 বিটের একটি আলফা নিউমেরিক কোড, যার মাধ্যমে
তোমরা লিখতে পারো যার মাধ্যমে কতটি 2 ঘাত 16। আচ্ছা 2 ঘাত 16 তার মানে হচ্ছে বা কতটি মানে 2 রে 16 বার গুণ করলে কত হবে 65,536টি। খেয়াল করছো সবচেয়ে বেশি কিন্তু ইউনিকোডে 65,536টি বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। কম্পিউটারে কোডভুক্ত করা যায়। তার মানে আমরা কি পাইছি ইউনিকোডের মাধ্যমে 65,536টি বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। তাহলে ইউনিকোড হচ্ছে কত বিটের কোড? এটা একটি 16 বিটের আলফা নিউমেরিক কোড, যার মাধ্যমে আমরা কতটি, তার মানে দেখো অনেক বেশি, সবচেয়ে বেশি কি ইউনিকোড। তার মাধ্যমে তুমি জাপানিজ ভাষা, তুমি চাইনিজ, তেলেগু, যত প্রকারের ভাষা আছে, অনেকগুলো ভাষা আছে। হ্যাঁ, আমরা যে ভাষাগুলোর কথা কখনো শুনিও নাই এমনও ভাষা, যত প্রকারের ভাষা আছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয় ইউনিকোডের মাধ্যমে। এই জন্য ইউনিকোড এত জনপ্রিয়। এখন পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে ইউনিকোড এত জনপ্রিয় কেন? এটা খতে প্রশ্ন আসে ইউনিকোড এত জনপ্রিয় কেন? কেন জনপ্রিয় এবার তো বুঝছো? যার মাধ্যমে বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এটি বিশ্বের ভাষাভাষী যত মানুষ রয়েছে, বিশ্বের যত ভাষাভাষী মানুষ সকলের জন্য একটা আশীর্বাদ। এই জন্য পরীক্ষাতে আসে মানে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ হচ্ছে ইউনিকোড ব্যাখ্যা করো, অথবা বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় ব্যাখ্যা করো। তাহলে এটা কি ইউনিকোড? আসলে ভালো মতো বুঝছো কি না? ঠিক আছে, একটু খেয়াল করো। হ্যাঁ, যাই হোক, তাহলে এটার মাধ্যমে কতটি কোডভুক্ত করা যায় এটা তো বুঝছো। ঠিক আছে, তাহলে এখন তোমরা কি বুঝছো কিনা ইউনিকোডের মাধ্যমে বিশ্বের যত ভাষা আছে সকল দেশের ভাষাকে কম্পিউটার সহজে কোডভুক্ত করা যায়। এটার অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক দাম। যেমন বাংলা ভাষার কোড হচ্ছে ইউনিকোড। এখন পরীক্ষাতে আসতে পারে বাংলা কোন ভাষার কোড? বাংলা কোন ভাষার কোড? বাংলা কোন ভাষার কোড? অবশ্যই হচ্ছে কি ইউনিকোড। তাহলে বাংলা ভাষা কোন ভাষার কোড? অবশ্যই ইউনিকোড। ঠিক আছে, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দেই, এইটা কত সালে, এই সালটা আমি একটু তোমাদেরকে বলে দেই, যে সালটা তোমাদের দরকার আছে। হ্যাঁ, এই সালটা তোমাদেরকে একটু আমি বলে দেই। সালটা হচ্ছে 1900 আমি একটু তোমাদেরকে বলতেছি 1991 সালে। 1991 সালে কোম্পানির নাম হচ্ছে, তাদের নাম হচ্ছে অ্যাপল। হ্যাঁ, অ্যাপল এবং আর একটু লিখে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, কর্পোরেশন হ্যাঁ, রেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী এই ইউনিকোড আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে দেখো 1991 সালে অ্যাপল ইএনসি ইঙ্ক, সম্ভবত এই উচ্চারণটা এরকম হবে, এবং XEROX, হ্যাঁ, কর্পোরেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী ইউনিকোড আবিষ্কার করেন। তাহলে সালটা কত? 1991 সালে এই অ্যাপল কোম্পানি এটি আবিষ্কার করেছেন, সেটার নাম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ক্লাসটি উপভোগ করছো। তোমাদেরকে আমি কিছু কাজ দিয়ে দিই। হ্যাঁ, তোমরা তো অনেকে বলো স্যার ইদানিং আপনি আমাদের সাথে রাগ করছেন, মনে হয় বাড়ির কাজটা কিছুই দেন না। আমরা তো বাড়িতে কিছুই কাজ করি না, তোমরা অবশ্যই বাড়িতে কাজ করবা। ঠিক আছে, হ্যাঁ, একটা আমি প্রশ্ন লিখি, আমি প্রশ্ন একটু লিখি কষ্ট করে। হ্যাঁ, ইউনিকোডকে কেন সার্বজনীন কোড বলে? এই একটা প্রশ্ন। আমার দ্বিতীয় একটা প্রশ্ন, বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে
কোডভুক্ত এই আমি একটু কথা বলবো, হ্যাঁ তোমরা থাইকো। করা যায়, ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, ব্যাখ্যা করো। এই তিনটা তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা বাড়িতে অবশ্যই কাজগুলো করবা। এই তিনটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, অবশ্যই দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আশা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে কথাটা বলে দিচ্ছি সেই কথাটা হচ্ছে আমরা এই গ্রুপগুলোতে আগামী শুক্রবার আর একটা ক্লাস আছে তোমাদের সাথে আইসিটির। আশা করি সেটা হবে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে যদি আমরা সম্ভব হয় করবো। তার আগে আমাদের অর্থাৎ আগামীকাল থেকে তো আমাদের পেইড কোর্সে ক্লাসগুলো হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আশা রাখি সেখানে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বো সেই ক্লাসগুলো নিয়ে। তো তোমাদের সাথে আবার কবে দেখা হয়, আমরা আরেকটি রুটিন তোমাদেরকে দিয়ে দিব। সম্ভবত এই যে রুটিনটি রয়েছে সেই রুটিনটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করবো, যেহেতু আমাদের অন্যদিকে সময় দিতে হবে। তারপর আমরা তোমাদের সাথে থাকতে চেষ্টা করব। তোমাদের ভালোবাসা অবশ্যই আমাদেরকে সেই দিকে মোহিত করে। যে বিষয়টা হচ্ছে সেই বিষয় হচ্ছে তোমরা অবশ্যই আমাদের প্রতি কোনো অভিযোগ রাখিও না। অবশ্যই যদি আমি তোমাদের সাথে আমার কোনো কথায় অথবা আমার কোনো কাজে তোমরা মনে কষ্ট পাও, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবা। অবশ্যই তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি তোমাদের আপন হয়ে থাকতে চাই। তোমাদেরকে অবশ্যই আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ। অবশ্যই ক্লাসগুলো যেন করে তোমরা উপকৃত হও, আমরা সেইভাবে ক্লাসগুলো করব আশা রাখি। এবং আমার কোনো আচরণে, আমার কোনো কথায় আমি অনেক সময় তোমাদের কাছে এই কয়েকটি ক্লাসে অনেকভাবেই বিহেভ করছি, হয়তো আমার কোনো অঙ্গভঙ্গিতে, কোনো কথার দ্বারা যদি তোমরা মনে কষ্ট পেয়ে থাকো, অবশ্যই ক্ষমা প্রার্থনা করি তোমাদের কাছে। অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু তোমাদেরকে উপহার দিতে পারি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ক্লাস করবো। আরেকটি রুটিন আমি তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দিব, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এই রুটিন অনুযায়ী হয়তো নাও ক্লাস হতে পারে, ঠিক আছে? সেই বিষয়টা তোমাদের কাছে বলে দিচ্ছি। তো ঠিক আছে স্যার, তো তোমরা সবাই ভালো থাকবা ইনশাল্লাহ, অবশ্যই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই, হ্যাঁ।